আজকের পৃথিবী এক ক্লিকে বাঁধা, যেখানে সময় আর দূরত্ব এই দুটি শব্দ ধীরে। আইটিইউ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1865 সালে। সেই আইটিইউ প্রতিষ্ঠা হওয়ার 104 বছর পর 1969 সালে প্রথম বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়। তারই ধারাবাহিকতায় প্রতি বছর আমরা এই 17 মেতে বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালন করি। পৃথিবীর 193টি দেশে একযোগে এই দিবসটি পালিত হয়ে থাকে। পরবর্তীতে 2006 সালে 17 মে জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্ব তথ্য সংঘ দিবস ওয়ার্ল্ড ইনফরমেশন সোসাইটি ডে হিসাবে 17 মে দিনটিকে ঘোষণা করে। 2006 সালের নভেম্বরে তুরস্কে আনাতোলিয়ায় বিশ্ব টেলিযোগাযোগ দিবস ও তথ্য সংঘ দিবস একত্র করে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় প্রতি বছর 17 মেতে এই দিবস বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সংঘ দিবস হিসাবে উদযাপিত হয়ে আসছে। এক জরুরি আহ্বান। আসলে বিশ্বজুড়ে টেলিযোগাযোগ প্রযুক্তি একটা বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই রূপান্তরের মাধ্যমে যারা উন্নত দেশ তারা প্রযুক্তির যে সুফলগুলো, এই সুফলগুলো ধনী গরিব নারী পুরুষ নির্বিশেষে সবার মধ্যে নিয়ে যাচ্ছে। কিন্তু যারা উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রিগুলো সুফলগুলো সমভাবে নারী এবং পুরুষের মধ্যে শহর কিংবা গ্রামে সঞ্চালন করতে পারছে না। তো যে কারণে আমরা দেখতে পাচ্ছি বিশ্বে নতুন ধারার একটা বৈষম্য তৈরি হচ্ছে এবং এই বৈষম্যটা হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন ডিসক্রিমিনেশন। সো এই বৈষম্য, এই ইনইকুয়ালিটি বা বৈষম্যটা এবারের প্রতিবাদদের মধ্যে তুলে আনা হয়েছে যাতে নারী এবং পুরুষের মধ্যে বৈষম্যটা যাতে কমানো যায়। 1993 সালে মোবাইল প্রযুক্তির বাণিজ্যিক যাত্রা শুরুর মধ্য দিয়ে বাংলাদেশ আধুনিক টেলিকমিউনিকেশনের যুগে প্রবেশ করে এবং বড় পরিসরে বিস্তার ঘটে 1997 সালে গ্রামীণ ফোন কার্যক্রম শুরুর পর থেকে। মোবাইল ফোনের ব্যবহারে আমরা বিশ্বের অন্যতম বড় বাজার। প্রায় 18 কোটির বেশি মোবাইল সংযোগ, 13 কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী। এই সংখ্যাগুলো আমাদের টেলিকমিউনিকেশন সেক্টরের প্রাণ চাঞ্চল্য দেখিয়ে দেয়। 17 মেকে শুধু একটা দিবসের মধ্যে আনুষ্ঠানিকতার মধ্যে না রেখে এটা টেলিকম সেক্টরকে কীভাবে অগ্রণী ভূমিকা পালন করতে পারে বা এগিয়ে নিয়ে যেতে পারে সেজন্য সারা দেশব্যাপী বিভিন্ন রকমের কার্যক্রম হাতে নিচ্ছি এবং সেই লক্ষ্যে বিটিআরসির মাধ্যমে আমরা এর লাইসেন্স রিজিম যেটা আছে সেটার পরিবর্তন করার চিন্তাভাবনা করছি এবং এই আমরা আগামী 30 বা 40কে সামনে রেখে টেলিকম সেক্টরে যে পরিবর্তনগুলি আসছে সেই পরিবর্তনগুলিকে মাথায় রেখে সেই প্রযুক্তিগুলিকে কত সহজলভ্য করা যায়, মানুষের কাছে নিয়ে আসা যায়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মোট ইন্টারনেট ব্যবহারকারী বাংলাদেশে পুরুষ এবং নারীর অনুপাত দেখি তাহলে আমরা দেখব যে নারীদের অনুপাত তুলনামূলকভাবে অনেক কম এবং একই সাথে ডিজিটাল সেবাগুলো গ্রহণকারীর যদি তালিকা দেখি আমরা সেখানেও দেখব মোট সেবা গ্রহীতার সংখ্যার দিক থেকে নারীরা অনেক পিছিয়ে। আবার আমরা যদি আমাদের ফ্রিল্যান্সার কমিউনিটির দিকে তাকাই আমরা সেখানেও দেখব আমাদের মোট ছেলে ফ্রিল্যান্সারের তুলনায় আমাদের নারী ফ্রিল্যান্সারের সংখ্যা অনেক কম। এভাবে ই গভর্নেন্স কিংবা ডিজিটালি লিটারেট সূচকগুলো আছে কিংবা আমাদের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা ডিজিটাল আইসিটি বা টেকনোলজি রিলেটেড যে ফিল্ডগুলো আছে সেখানে যে নারীর অংশগ্রহণ বা মেয়েদের যে সার্টিফিকেট গ্রহণের হার, গ্র্যাজুয়েশনের হার সেটাও কম। তো সব কিছু মিলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ডিজিটাল সার্ভিস উন্নয়নশীল দেশগুলোতে শহর এলাকায় কনসেন্ট্রেটেড হচ্ছে। এখন রেগুলেটর হিসাবে কিংবা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় হিসাবে এই ইন্ডাস্ট্রির পলিসি মেকার হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে যে এমন পলিসি নেওয়া যার মাধ্যমে শহর এবং গ্রামে নারী এবং পুরুষ ভেদে আমাদের এই বৈষম্যগুলো কমে আসে। এখন আমাদের পদক্ষেপগুলোর মধ্যে নারী কেন্দ্রিক আমাদের বিশেষ কিছু পদক্ষেপ আছে। আমাদের এখানে হার পাওয়ার নামে একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের বেশ কিছু ত্রুটি আছে, কিন্তু আমরা চাচ্ছি যে এই ত্রুটিগুলো শুধরিয়ে আমরা হার পাওয়ার প্রকল্পের দ্বিতীয় একটা ফেজ শুরু করব এবং এই ফেজে আমরা এমন কিছু ট্রেনিং দিব যাতে নারীদের ডিজিটাল লিটারেসি বাড়ে এবং আইসিটি দক্ষতা তৈরি হয়। এবং এই দক্ষতার জন্য আমরা একটা নতুন কারিকুলাম বানানোর সিদ্ধান্ত নিয়েছি। এই কারিকুলামটা
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডিএ কর্তৃক স্বীকৃত হবে এবং এই ট্রেনিংটা দেওয়ার পরে তারা এনএসডিএ কর্তৃক স্বীকৃত সার্টিফিকেট পাবে এবং সার্টিফিকেটের সাথে সাথে তাদেরকে কম্পিউটার দেওয়া হবে যাতে তারা আসলে নিজেদেরকে স্ব-উদ্যোক্তা স্বনিয়োজিত কর্মসংস্থানে তাদেরকে গড়ে তুলতে পারবেন এবং একই সাথে কেউ যদি চায় এই সার্টিফিকেটটা তাদের কর্মজীবনে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আমাদের সারা দেশে এই মুহূর্তে 14টার মতো আইটি সফটওয়্যার এবং ইনকিউবেশন পার্ক আছে, এগুলোর ফিজিক্যাল স্ট্রাকচার আছে কিন্তু এটার ভিতরে কোনো আইসিটি ট্রেনিং নেই। আমরা চেষ্টা করব যে আমরা একটা নতুন প্রকল্প নেওয়ার চিন্তা করছি যেখানে আমরা এই ফ্যাসিলিটিগুলোতে আইসিটি স্কিল দিব, সেখানে সাইবার সিকিউরিটি ট্রেনিং হবে এবং অন্যান্য যে বেসিক এআই এবং নন এআই রিলেটেড যে বেসিক স্কিলগুলো আছে জব স্কিল সহ এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি আমরা নাগরিক সেবা নামে একটা নতুন সেবা কেন্দ্র চালু করছি, সেখানে যে উদ্যোক্তারা থাকবেন সেই উদ্যোক্তারা নিজস্ব খরচে আউটলেটগুলো তৈরি করবেন, কিন্তু আমরা তাদেরকে সেবাগুলো শহরের অফিস থেকে গ্রামে নিয়ে যাওয়ার ডিজিটাল প্ল্যাটফর্মটা তৈরি করে দিব এবং সেখানে আমরা চেষ্টা করব যে আনুপাতিক হারে নারী উদ্যোক্তার সংখ্যাকে পুরুষ উদ্যোক্তার কাছাকাছি রাখা এবং নারীদেরকে পর্যাপ্ত সংখ্যক নারীদেরকে এই ধরনের ডিজিটাল সার্ভিসের উপযোগী ট্রেনিং দেওয়া। সাইবার ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমাদের যেটা মনে হচ্ছে শিশু এবং নারীদের তথা সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের সবার জন্যই এটাকে কীভাবে নিরাপদ করা যায় সেটা নিয়ে আমাদের এখন একটা বড় রকমের কাজ করার সুযোগ এসছে। আমরা দেখছি যে এখানে অনেক রকমের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ম্যাল ইনফরমেশনও আসছে, যেটা আসলে ইনফরমেশন ডিসঅর্ডারের একটা অংশ। তো এর আসলে অনেকগুলি দিক আছে। আমরা যখন দেখি যে কোনো একটা মিস ইনফরমেশন আসছে এবং সেটা খুব দ্রুত ভাইরাল হয়, কারণ এর অনেকগুলি দিক আছে। এর এক ধরনের অর্থনৈতিক দিক আছে, এর লাইক শেয়ারিংয়ের একটা দিক আছে। তো এর যে ভাইরাল হওয়ার যে সুবিধা এবং অসুবিধা, এটা যখন একটা মানুষের জন্য বা সমাজের একজন গুণী মানুষের সম্পর্কে একটা অপপ্রচার করা হয়, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে যে হেয় প্রতিপন্ন হন, সেই বিষয়গুলিকেও আমরা মাথায় রাখছি। তবে সাইবার ওয়ার্ল্ডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি করেছে শিশু এবং নারীদের জন্য। নিরাপত্তা এবং ডেটা প্রোটেকশন আমাদের সরকারের এবং আমাদের মন্ত্রণালয়ের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে বেশি সময় এই দুটো বিষয়ের প্রতি আমি নিবিষ্ট করেছি। তো এখানে আপনি জানেন যে সর্বশেষ ক্যাবিনেট মিটিংয়ে আমরা সাইবার নিরাপত্তা যে আইনটা, সাইবার সুরক্ষা যে আইনটা, সেই সুরক্ষা আইনটা পাস হয়েছে এবং সেখানে আমরা আমাদের যে ক্রিটিক্যাল আইটি ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে এবং একই সাথে ন্যাশনাল সার্ট কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম আছে, তাদেরকে কারিগরিভাবে সক্ষম করার জন্য সব ধরনের বাধ্যবাধকতা আমরা নিশ্চিত করেছি। যে ধরনের সফটওয়্যার লাগে, হার্ডওয়্যার লাগে, প্রাইভেসি রিলেটেড যে প্রোটেকশন সফটওয়্যারগুলো লাগে, সেগুলো আমরা ওই কোম্পানিগুলোর থাকার বাধ্যবাধকতা আমরা নিশ্চিত করেছি। তো এটা করতে গিয়ে আমরা সাইবার আইনে প্রায় 1 ডজনের মতো নতুন সংজ্ঞা তৈরি করেছি এবং সেখানে আমরা কারিগরি সক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি এটাও নিশ্চিত করেছি দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে আমরা বলেছি যে ইন্টারনেট নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছে সেখানে। পাশাপাশি আমরা বলেছি যে এআই সংক্রান্ত যে সাইবার অপরাধগুলো আছে সেগুলোকেও আমরা শাস্তিযোগ্য অপরাধের তালিকায় এনেছি। আর ডেটা প্রোটেকশন প্রশ্নে আমরা এখন ডেটার সুরক্ষা আইন, পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন তৈরি করছি, এটার কনসালটেশন চলছে। আমরা বিজনেস কমিউনিটি এবং ব্যবসায়ী কমিউনিটি এবং আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে তাদের সাথে এই পর্যায়ে কনসালটেশন করছি। এই পর্যায়ের কনসালটেশন শেষ হলে আমরা মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যম কর্মীদের সাথে কনসালটেশন করব এবং পরবর্তী স্টেজে আমরা এই আইনটাকে আরও এক দফা আমরা পাবলিকলি ওপেন করব যাতে আমরা সর্বসাধারণের কাছ থেকে কনসালটেশন পাই। আমি আশা করি আজ থেকে 1 মাস সর্বোচ্চ 1.5 মাসের মধ্যে আমরা একটা ডেটা সুরক্ষা আইন নিয়ে হাজির হতে পারবো। তাল মিলিয়ে রপ্ত করতে বাংলাদেশের টেলিযোগাযোগের বিভিন্ন চ্যালেঞ্জ আছে এবং সম্ভাবনা আছে। তো সার্বিক বিবেচনায় যেহেতু বাংলাদেশে এখন 5G আসে নাই, যেহেতু আইওটি, ইন্টারনেট অফ থিংস এবং মেশিন টু মেশিন কমিউনিকেশন এই জিনিসগুলো আসে না বা ব্লক চেইনের মতো টেকনোলজি এখন এখানে ব্যাপকভাবে বিস্তার লাভ করে না, সেই দিক থেকে আমরা নিশ্চিতভাবে আমরা বৈশ্বিক যে গতি, এই গতি থেকে অনেক বেশি পিছিয়ে আছি। এখন এখানে তাদের কিছু চ্যালেঞ্জও আছে। অনেক মানুষ, ঘনবসতিপূর্ণ এলাকায় টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেওয়া আসলে বেশ চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জগুলো আমরাও এখন মোকাবেলা করছি।
পাশাপাশি এটাও সত্য যে বাংলাদেশের যেই মানের এবং যেই গতির ইন্টারনেট নেটওয়ার্ক হওয়ার কথা ছিল ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট, আমরা সেটা পাইনি। তো আমরা চেষ্টা করছি যে প্রথমত কানেক্টিভিটি পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশের ফাইবারটাকে উন্মুক্ত করে দেওয়া, যাতে করে বর্তমানে 30% মাত্র টাওয়ার ফাইবারের আওতায় এসেছে, এটাকে 80 বা 90%-এর কাছাকাছি নেওয়া 2 বছরের মধ্যে। সেজন্য আমরা ইতিমধ্যেই ফাইবার কোম্পানিগুলোর যে ব্লকিং পলিসি ছিল সেই পলিসিগুলো DWDM ফ্যাসিলিটি বা ডার্ক ফাইবারের সবার অ্যাক্সেস এটা উন্মুক্ত করে দিয়েছি। এবং একই সাথে আমরা আমাদের প্রোভাইডারগুলোর সহায়তায় ফাইবার নেটওয়ার্কের যে মূল্যমান আন্তর্জাতিক পর্যায়ে কিংবা জাতীয় ট্রান্সমিশন পর্যায়ে আমরা দাম কমিয়েছি। তো এতে করে আমি মনে করি যে মোবাইল টাওয়ার ফাইবারাইজেশনের হার বাড়বে। পাশাপাশি আমরা চেষ্টা করছি যে আইওটি সিমের উপরে শুল্ক কিছুটা কমিয়ে নেওয়া, যাতে করে এই ব্যবসাটা বিকাশ লাভ করে। এবং একই সাথে আমরা মোবাইল কোম্পানি এবং সফটওয়্যার কোম্পানিগুলোকে ডিজিটাল ইকোনমি বেসড প্রোডাক্ট অর্থাৎ ডিজিটাল সার্ভিস বেসড প্রোডাক্ট নিয়ে আসার জন্য আমরা তাদেরকে লিটারেট করছি। অর্থাৎ আমরা বলছি ভয়েস কল কিংবা ডেটা ব্যান্ডেল কেন্দ্রিক যে মোবাইল প্রমোশনটা চলছে এটার ভবিষ্যৎটা একেবারেই ক্ষীণ হয়ে যাবে এবং সময়ের সাথে সাথে কোম্পানিগুলোকে ডিজিটাল সার্ভিস এবং ডিজিটাল কন্টেন্ট বেসড বিজনেসে যেতে হবে। তো আমরা এই মার্কেটটাকে সেভাবে তৈরি করছি। এটার একটা উদাহরণ হতে পারে আমাদের যারা শিক্ষামূলক সফটওয়্যারগুলো তৈরি করেন তাদের জন্য আলাদা প্যাকেজ হবে, ক্রীড়া বা বিনোদনের জন্য আলাদা প্যাকেজ হবে, ওটিটি বা বিভিন্ন কন্টেন্টের জন্য প্যাকেজ হবে এবং একই সাথে সরকারি যে সফটওয়্যারগুলো আছে কিংবা এগ্রিকালচার বা অন্যান্য ক্ষেত্রে ই কমার্সের যে সাইটগুলো আছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হতে পারে। যেমন ধরুন আমরা বলতে পারি যে সরকারি সেবাগুলো যখন নাগরিক সেবা কেন্দ্র থেকে আসবে সেই সেবার জন্য আলাদা ইন্টারনেট প্রাইস প্ল্যান থাকতে পারে। তো এইভাবে বর্তমানে বাংলাদেশের যে ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থার যে ইন্ডাস্ট্রির যেই পণ্য এবং সেবার যেই ধরন, এই ধরনটা বৈশ্বিক মানের চেয়ে অনেক পিছিয়ে আছে। এখানে পর্যাপ্ত ইনোভেশন প্রয়োজন। আমরা একটা ইকোসিস্টেম তৈরি করতে যাচ্ছি যেখানে এই ইনোভেশনটা বিস্তার লাভ করতে পারে। 18 কোটির কাছাকাছি মানুষকে টেলিযোগাযোগ সেবা দেওয়া একটা ঘনবসতিপূর্ণ দেশে এটা অবশ্যই চ্যালেঞ্জের। আমি যারা এটার পিছনে গত কয়েক দশক নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছে আমি তাদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করি। কিন্তু এটাও সত্য যে বৈশ্বিক বিবেচনায় আমাদের আজকের অবস্থান কোথায় এই আত্মসমালোচনাটা আমাদেরকে করতে হবে। সুতরাং অর্জন কি এটাতে আত্মতৃপ্তি না পেয়ে আমরা বৈশ্বিক স্ট্যান্ডার্ডে কোথায় আছি, আমাদের আন্তর্জাতিক সূচকগুলোতে আমাদের অবস্থান একেবারেই তলানির দিকে, এটাকে বাস্তব বিবেচনার সাথে মেনে নিয়ে আমাদেরকে এমন একটা পলিসি এবং ইমপ্লিমেন্টেশনে যেতে হবে যেখানে বাংলাদেশের মানুষকে আমরা সকল সীমাবদ্ধতা সত্ত্বেও ভালো কোয়ালিটির দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে পারবো এবং ভয়েস কোয়ালিটির দিক থেকেও ভালো মানের নেটওয়ার্ক সেবা উপহার দিতে পারবো।